ছদ্মবেশ নিয়ে নিপুণের ডেরায় ঢুকলো বিদ্যা, গোপনে রেকর্ড করলো ভয়ঙ্কর সত্যি। হ্যাপি বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিও একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রাজদীপ চ্যাটার্জি সৃঞ্জয়ীকে বলতে থাকে, সৃঞ্জয়ী খুব বড় একটা খেলা শুরু হতে চলেছে, বুঝতে পারছো? এমন একটা খেলা যেখানে সবাই গোল দেওয়ার চেষ্টা করবে কিন্তু কেউ পারবে না, শেষ হাসিটা কিন্তু আমি নিজেই হাসবো। সৃঞ্জয়ী তখন অবাক হয়ে রাজদীপের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, দাদা আসলে আপনি কি করতে চাচ্ছেন? সত্যি যদি রিত এই বিয়েটা না মানে তাহলে বিয়ে দেওয়ার মানেটা কি? নিজের ছেলের ক্ষতি কেন করতে চাচ্ছেন? রাজদীপ তখন একটু থেমে ঠান্ডা গলায় বলতে থাকে, অনেক টাকা ইনভেস্ট হয়ে গিয়েছে এখানে, অনেক টাকার ব্যাপার, এখন কোনোভাবেই আমি পিছিয়ে আসতে পারবো না। আর সেই বিদ্যা, ওই মেয়েটা আমাকে একদিন লোকের সামনে অনেক অপমান করেছে, আমাকে থ্রেট দিয়েছিল। এই কথা বলতে রাজদীপের মনে ভেসে ওঠে বিদ্যার সেই দিনের ঘটনাগুলো। বিদ্যার রাগে তার হাতে শক্ত করে ধরে বলেছিল, আরেকবার আমার পথে বাধা হয়ে দাঁড়ালে আপনার হাত আমি ভেঙে একদম গুঁড়িয়ে দেব। সেই অপমানের কথা মনে পড়তে রাজদীপের চোখে একদম রাগের আগুন জ্বলে ওঠে। সৃঞ্জয়ী তখন বলে, কিন্তু দাদা যদি রিত পরে বিয়েটা মানতে না চায় তখন কি হবে? রাজদীপ তখন ঠান্ডা গলায় উত্তর দেয়, বলছে তখন দেখা যাবে, তখন বলবো যে ফাগুনের স্বামী ফাগুনকে মানছে না, তাই আলাদা হয়ে যেতে হবে। সৃঞ্জয়ী তখন যা শুনে অবাক হয়ে যায়। রাজদীপ তখন বলে, তখনকার ব্যাপার তখন দেখা যাবে, এত মাথা ঘামানোর কি আছে? সৃঞ্জয়ী তখন আর কিছুই বলে না। অন্যদিকে দেখা যায় বিদ্যা ছদ্মবেশ নিয়ে একটা নতুন প্ল্যান শুরু করে দিয়েছে। বিদ্যার ছদ্মবেশী নিপুণের ডেরার সামনে এসে হাজির হয়েছে। হাতে ঝাড়ু বালতি, একজন সাধারণ ঝাড়ুদারের বেশে সে বাড়ির সামনে ঝাড়ু দিতে শুরু করে। মনে মনে বলে, নিপুণ তোমাকে আমি ছেড়ে কথা বলবো না, তুমি অনেক দূর এগিয়ে গিয়েছো, এত দূর যাওয়াটা তোমার ঠিক হয়নি। ঠিক তখনই দুজন গুন্ডা ভিতরে ঢুকে যায়। কিছুক্ষণ পরে বড়বাবু সবজি বিক্রেতা সেজে সেখানে সে দাঁড়ায়। তিনি জোরে জোরে চিৎকার করতে থাকে, সবজি নিন, টাটকা সবজি। বিদ্যার চোখের ইশারায় বোঝালো ভিতরে মাত্র দুজন গুন্ডা ঢুকেছে। বড়বাবু তখন বলে, ঠিক আছে, আপনি খুব সাবধানে যাবেন। বিদ্যা মাথা নেড়ে বলে, চিন্তা করবেন না। কিছুক্ষণ পরে বড়বাবু বিদ্যাকে ফোন করে। বিদ্যা ফোন ধরে একটু বিরক্ত হয়ে বলে, বড়বাবু এখান থেকে এখানে আবার ফোন করার কি দরকার? বড়বাবু তখন বলে, এটা নিপুণ মল্লিকের এলাকা, সামনে সামনে কথা বলে সন্দেহ করবে। আর একটা কথা বলি, আপনাকে দেখে আমার খুব খারাপ লাগছে। একজন প্রফেসর যার হাতে বই থাকার কথা, তার হাতে ঝাড়ু আর বালতি। বিদ্যা তখন বলে, যদি সেই শেখাকে বাঁচাতে ঝাড়ু আর বালতি হাতে তুলতে হয় তাতেও আমার কোনো আপত্তি নেই, আমি বারবার তুলব। যা শুনে বড়বাবু একদম মুগ্ধ হয়ে যায়। তখন বড়বাবু বলে, আপনার মতো নিষ্ঠা খুব কম মানুষেরই আছে, আপনাকে যত দেখছি তত অবাক হচ্ছি, সত্যি বলতে গর্ব হচ্ছে। বিদ্যা তখন বলে, আমি এখন ভিতরে যাচ্ছি, সব খবর নিয়ে তারপর বের হব, আর ওরা আমাকে ধরতে পারবে না, এই বিশ্বাসটা আমার নিজের উপর আছে। এই কথা বলে সে ফোনটা কেটে দেয়। এই সময় নিপুণের বাড়ি কাজের মাসি বাইরে বেরিয়ে আসে। বড়বাবু তাকে জিজ্ঞাসা করে, এই মাসি তুমি কি বাড়িতে কাজ করো? মাসি বলে, হ্যাঁ বাবু, এই বাড়িতেই কাজ করি। এখানে যে মানুষটা থাকে সে কিন্তু অনেক বন্দুক নিয়ে থাকে, মাঝে মাঝে অনেক গুলিও চালায়, তবে মানুষটা না খারাপ নয়, মাইনে আবার ঠিক মতোই দেয়। এদিকে তখন দরজায় নক পড়ে। নিপুণ বলে, শ্রাবণদা, আমি দেখে আসছি কে আসছে। দরজা খুলতেই বিদ্যা বলল, আমি ঝাড়পোছ করতে এসেছি। নিপুণ বলে, ভিতরে যাও, কাজ করতে চলে যাও। বিদ্যা ভিতরে ঢুকতেই শ্রাবণ তার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ সে চমকে ওঠে, মনে মনে ভাবে, এর চোখ দুটো আমি কোথাও যেন দেখেছি, একদম বিদ্যার চোখের মতো লাগছে। সে নিপুণকে বলে, আমার কিন্তু খুব সন্দেহ হচ্ছে, সত্যি বলতে মেয়েটাকে? নিপুণ তখন বলে, আরে বললাম না, পাড়ার সব বাড়িতেই কাজ করে, ভয়ের কিচ্ছু নেই, চল দাবা খেলে। শ্রাবণের মনে তবু অস্বস্তি কাটাতে পারছে না। সে বলে, আমার কিন্তু সত্যিই খুব ভয় লাগছে। নিপুণ তখন বিরক্ত হয়ে বলে, দাঁড়া, আমি রাজদীপকে ফোন করছি। নিপুণ তখন রাজদীপকে ফোন দেয় আর বলে, কাজটা কখন শুরু করব, কখন অ্যাকশন হবে? তখন রাজদীপ রেগে গিয়ে বলে, বারবার ফোন করছে কেন? বলছি তো ফোন করতে না, যখন সময় হবে আমি নিজেই ফোন করে জানাবো। আমি এখন একটা গুরুত্বপূর্ণ কাজে আছি, এবার বিরক্ত করলে কিন্তু ভালো হবে না। যদি আমার মাথায় রাগ ওঠে না, আমি কি করব নিজেও জানি না। তারপর বলে, ফোনটা রাখো, নিজেদের কাজ করো। কথা বলে রাজদীপ ফোন কেটে দেয়। নিপুণ তখন ফোন নামিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। নিপুণ তখন শ্রাবণকে বলে, লোকটা দেখলে তো কেমন মেজাজ দেখালো, মনে হলো যেন আমরা ওর পয়সায় খাওয়া গোলাম, উনি যা বলবেন আমাদের তাই করতে হবে। শ্রাবণ তখন বলে, থাক না, এখন এসব বাদ দে, এখন আমরা খেলায় মন দিই। টেবিলের উপর দাবার বোর্ড সাজানো,
দুজনেই আবার গুটির দিকে মন দেয়, কিন্তু শ্রাবণের মন যেন কোথাও আটকে আছে। সে মনে মনে ভাবতে থাকে ওই মহিলাটা ঝাড়ু আর বালতি নিয়ে এসেছে ঠিকই, কিন্তু কেন জানি না তাকে খুব অস্বাভাবিক লাগছে। চোখ দুটো কোথাও আগে দেখেছি। তার সন্দেহ ক্রমশ বাড়তে থাকে। এদিকে ঘরের অন্য পাশে বিদ্যা নিঃশব্দে নিজের মোবাইল বের করে। সে সাবধানে চারপাশে তাকিয়ে ফোনের ক্যামেরা অন করে। তারপর ধীরে ধীরে পুরো ঘরের ভিডিও রেকর্ড করতে থাকে। নিপুণ শ্রাবণ তাদের অস্ত্র আর টেবিলের উপর ছড়িয়ে থাকা কিছু কাগজ সবকিছু সে নীরবে ক্যামেরাবন্দি করে। ঠিক সে সময় শ্রাবণের ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে উঠলো বড়বাবু। শ্রাবণ ফোনটা রিসিভ করে বলছে, হ্যালো বড়বাবু, শুনতে পাচ্ছি, বলুন। অপোজ থেকে বড়বাবুর গলা ভেসে আসে। বলছে, শোনো শ্রাবণ, ঠিক 5টা নাগাদ যখন সূর্য ডুবে যাবে তখনই তোমরা অ্যাকশন শুরু করবে, বুঝতে পেরেছ? একদম তাণ্ডব শুরু করে দেবে, সবকিছু গুড়িয়ে দিবে, কোনো চিহ্নই যেন না থাকে। শ্রাবণ তখন বলে, ঠিক আছে বড়বাবু, আপনি চিন্তা করবেন না, আমরা সন্ধ্যার পরেই কাজ শুরু করব, 5টার পর সবকিছু শুরু হয়ে যাবে। বড়বাবু বলে, কোনো সমস্যা হবে না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। শ্রাবণ তখন বলে, কিন্তু যদি কেউ বাধা দিতে আসে? বড়বাবু তখন হেসে ওঠে, বলছে, কেউ বাধা দিতে আসবে না, পুরো হোস্টেল ফাঁকা, একটা ছাত্র নেই, সব রুম খালি, সবাই ভয়ে পালিয়ে গিয়েছে, তোমরা শুধু গিয়ে বোল্ডার দিয়ে কলেজ আর হোস্টেল ভেঙে দিবে। এই বলে বড়বাবু ফোনটা কেটে দেয়। ফোনটা কেটে দেওয়ার পর শ্রাবণ একটু চিন্তা করতে থাকে। সে নিপুণকে বলে, আমার কিন্তু ব্যাপারটা ঠিক ভালো লাগছে না, মনে হচ্ছে কোথাও একটা বড় গন্ডগোল আছে। নিপুণ তখন বলে, এসব নিয়ে ভাবছো কেন, আগে গুটিটা চালাও। দুজন আবার দাবা খেলতে শুরু করে, কিন্তু শ্রাবণ এবার গুটি চালাতে পারছে না, সে গভীর চিন্তায় ডুবে আছে। ঠিক তখনই হঠাৎ একটা ঘটনা ঘটে। বিদ্যা এসে এক ঝাটকায় শ্রাবণের হাত থেকে দাবার গুটিটা নিয়ে বোর্ডে চাল দিয়ে দিল। সবাই একসাথে অবাক হয়ে তাকায়। নিপুণ চমকে উঠে বলে, তুই এখানে কেন এসেছিস? কিন্তু বিদ্যা এক মুহূর্ত দাঁড়ায় না, দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। নিপুণ আর শ্রাবণ দুজনেই তার পিছনে। বাইরে এসে তার চারদিকে তাকায়, কিন্তু বিদ্যার কোনো চিহ্ন নেই। শ্রাবণ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক সবজিওয়ালাকে জিজ্ঞাসা করে, এই শোনো, ঝাড়ু আর বালতি হাতে একটা মেয়েকে এখান দিয়ে যেতে দেখেছ? সবজিওয়ালা মাথা নেড়ে বলে, না স্যার, আমি তো খেয়াল করিনি। কেন, কি হয়েছে? শ্রাবণ তখন বলে, কিছু না, তুমি তোমার কাজ করো। সবজিওয়ালা আসলে বড়বাবুই ছিলেন ছদ্মবেশে, কিন্তু শ্রাবণ সেটা বুঝতে পারেনি। নিপুণ তখন বলে, তুমি এত উত্তেজিত কেন হচ্ছ? আমি তো বুঝতে পারছি না। আর প্রফেসর বিদ্যাকে নিয়ে তোমার এত ভয় কিসের? প্রফেসর বিদ্যা এখন হাসপাতালে বেড়ে শুয়ে আছে, তাহলে তুমি এত কেন ভয় পাচ্ছ? এই বলে শ্রাবণকে নিয়ে সে আবার ভিতরে চলে যায়। এদিকে বিদ্যা লুকিয়ে থাকে, বড়বাবুকে ফোন করে। বড়বাবু তখন বলে, ওদিকের কি খবর? কি বুঝতে পারলেন? বিদ্যা তখন বলে, 5টার পর ওরা তাণ্ডব শুরু করবে, কলেজ আর হোস্টেলে হামলা করবে। তাই আমি আগে থেকে স্টুডেন্টদের কলেজ থেকে বেরিয়ে যেতে বলেছি। ওরা আমার কথা শুনেছে। এখন কলেজটা প্রায় পুরো ফাঁকা। বড়বাবু তখন নিঃশ্বাস নিয়ে বলে, ঠিক কাজ করেছেন আপনি, আপনি যা করবেন আমি আপনার পাশে আছি, কোনো চিন্তা করবেন না প্রফেসর বিবি। এ কথাটা বলে তিনি ফোনটা কেটে দেয়। অন্যদিকে শ্রাবণ আর নিপুণ ভিতরে ঢুকছে। শ্রাবণের মুখটা খুব চিন্তিত দেখাচ্ছিল। তখনই হঠাৎ শ্রাবণ বলে ওঠে, আমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। নিপুণ অবাক হয়ে বলে, হাসপাতালে কেন যাবে? শ্রাবণ তখন বলে, প্লিজ আমাকে প্রশ্ন করো না, আমাকে যেতে দাও, আমার মনে হচ্ছে কোথাও একটা বড় খটকা আছে, আমাকে এখনই যেতে হবে। এ বলে শ্রাবণ তাড়াতাড়ি বাইক নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে বড়বাবু বিদ্যাকে বলে, মনে হচ্ছে ছেলেটা হাসপাতালের দিকে যাচ্ছে, এখন কি করবে তুমি? বিদ্যা তখন চিন্তিত হয়ে বলে, আমি এখন কি করবো, এত তাড়াতাড়ি আমি হাসপাতালে পৌঁছাবো কিভাবে? বড়বাবু তখন বলে, সব ব্যবস্থা করা আছে। এই বলে তিনি একটা শীষ দিতে থাকে। ঠিক তখন একটা গাড়ি এসে তাদের সামনে দাঁড়ায়। বড়বাবু আর বিদ্যা দুজনেই দ্রুত গাড়িতে উঠে বসে। অন্যদিকে শ্রাবণ ততক্ষণে হাসপাতালে পৌঁছে গিয়েছে। বাইকটা পার্কিং এ রেখে সে দ্রুত ভিতরে ঢুকে পড়ে। ভিতরে ঢুকে এক ডাক্তারের কাছে গিয়ে বলে, আমি বিদ্যা ব্যানার্জির সঙ্গে দেখা করতে চাই। ডাক্তার তখন বলে, দুঃখিত, এখন দেখা করা যাবে না। শ্রাবণ জোর করে ঢুকতে চাইলে ডাক্তারটাকে আটকাতে থাকে। বারবার আটকাতে দিলে শ্রাবণ রেগে গিয়ে বলে, ভালো হবে না কিন্তু, যেতে দিতে বলছি, যেতে দিন। এভাবে আটকালে সত্যি বলছি ব্যাপারটা খারাপ হয়ে যাবে। এই সময় কয়েকজন ওয়ার্ড বয় এসে শ্রাবণকে ধরে রাখার চেষ্টা করে, কিন্তু শ্রাবণ তাদের ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং দ্রুত বিদ্যার কেবিনে ঢুকে পড়ে। কেবিনে ঢুকে সে দেখে বিদ্যা বিছানায় ঘুমন্ত অবস্থায় শুয়ে আছে। শ্রাবণ ধীরে ধীরে তার কাছে এগিয়ে যায়। তার পালস পরীক্ষা করে, শ্বাস প্রশ্বাস পরীক্ষা করে, সবকিছু দেখে নিজের মনে বলতে থাকে, সবকিছু ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে। তবে আমি কি ভুল দেখেছিলাম? চোখটা তো ঠিক চেনাই লাগছিল। শ্রাবণ যখন বিদ্যার দিকে হাত বাড়িয়ে যাবে, ঠিক তখনই কেউ এসে তার কাঁধে হাত রাখে। সে ফিরে তাকিয়ে দেখে হৃদ দাঁড়িয়ে আছে। হৃদ তখন বলে, শ্রাবণ তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। তারপর কান্না ভেজা গলায় বলতে থাকে, আমি জানতাম তুমি তোমার দিদির উপর বেশি দিন রাগ করে থাকতে পারবে না। তুমি তো তোমার দিদিকে খুব ভালোবাসো, তাই শেষবারের মতো হলো তুমি তাকে দেখতে আসবে। ফাগুন তো এলো না, কিন্তু আমি জানতাম তুমি আসবে।
বিদ্যা তো তোমাকে খুব ভালোবাসে, তাই না শ্রাবণ? তুমি কি ওর কাছে ক্ষমা চাইতে এসেছো? এই বলে শ্রাবণকে বিদ্যার পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করে। ডাক্তার তখন ভিতরে ঢুকে বলে, এসব এখানে কি হচ্ছে? আপনারা কেন সিনকেট করছেন? রিত তখন বলে, আসলে ছেলেটা দিদির সাথে অনেক অন্যায় করেছে, তাই পা ধরে ক্ষমা চাইতে এসেছে। তারপর শ্রাবণকে রিত বলে, কি ব্যাপার শ্রাবণ, ক্ষমা চাও? শেষমেশ শ্রাবণ বিদ্যার পা ধরে ক্ষমা চাইতে থাকে আর বলে, প্লিজ দিদি, আমাকে ক্ষমা করে দিস, আমি তো অনেক কষ্ট দিয়েছি, আমি তোর সাথে খুব অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিস। রিত তখন বলে, দেখলে, তুমি তো ক্ষমা চেয়েছো, এখন তোমার দিদি না শান্তিতে মরতে পারবে। এরপর সে শ্রাবণকে জোর করে ঘর থেকে বের করে দেয়। আর ডাক্তারকে রিত বলতে থাকে, ডাক্তার, আমি জানি ও সুস্থ আছে, প্লিজ আমাকে ওর সাথে একটু কথা বলতে দিন। ডাক্তার কিছুক্ষণ ভেবে বলে, ঠিক আছে, আপনি থাকুন, আমি বাইরে পাহারা দিচ্ছি, কেউ যেন ভিতরে ঢুকতে না পারে। ডাক্তার বেরিয়ে গেলে রিত বিদ্যার কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, আমি তোমাকে ভীষণ ভালোবাসি বিদ্যা, তোমাকে ছাড়া আমার পৃথিবীতে না আমি কল্পনা করতে পারি না, আমার জীবনের সব স্বপ্ন শুধু তোমাকে ঘিরে। বিদ্যা একটু হাসতে হাসতে বলে, আচ্ছা, অনেক কবিতা বলেছেন, এবার থামুন। তারপরে দেখা যায় রিত ফোন করে রাজদীপকে বলতে থাকে, ডেডি, তোমাকে একটা কথা বলা ছিল, বিদ্যান আর বাঁচবে না, একটু আগের জ্ঞান ফিরেছে, আরও একটা আবদার করেছে, শেষবারের মতো আমি যদি ওর কপালে সিঁদুর পরে দিই এবং ওকে আমাদের বাড়িতে নিয়ে যাই, এটা ওর আবদার ছিল, তাই আমি ওর স্মৃতিতে সিঁদুর পরে দিয়েছি এবং রেজিস্ট্রি করে ফেলেছি, উকিল এখানে দাঁড়িয়ে আছে, এখন শুধু আমার আশীর্বাদ চাই। এই কথা শুনে রাজদীপ তো পুরোই অবাক হয়ে যায়, বলতে থাকে, তুমি এটা কি করলে রিত? এখানে রেজিস্ট্রি করে কি দরকার ছিল? ও যেহেতু বাঁচবেই না, তাহলে এসব করে নিজেকে এমন বন্ধনে কেন জড়ালে? রাজদীপ তো খুব রাগান্বিত হয়ে যায় আর তখন ফোনটা রেখে দেয়। এদিকে রিত বিদ্যার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, বিদ্যাও রিতের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তো প্রিভিয়াস তাই নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি কি হতে চলেছে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।